আজকে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন। এই সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা যদি একটু প্রথমে আলোচনা করে নিই, এটি 19 শতকের একদম প্রথম দিকে আবিষ্কার হয়েছিল এবং ভারত তথা পাকিস্তানের খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য আমরা এই সভ্যতার মধ্যে দিয়ে আমরা পেয়েছিলাম এবং আলোচনা করে দেখেছিলাম যে এটি অন্যতম অ্যাডভান্স সিভিলাইজেশনের মধ্যে ফেলা যেতে পারে। আজকে আমাদের এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বিষয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন কি দিয়েছে? সিন্ধু সভ্যতার কোন স্থানটি মৃতের স্তূপ নামে পরিচিত? মৃতের স্তূপ কথাটি আমরা ইংলিশে একটা তথ্য হিসেবে পাই, সেটা হচ্ছে মাউন্ট অফ ডেথ। মাউন্ট অফ ডেথ, এই মাউন্ট অফ ডেথ কথাটা আমাদের সঙ্গে পরিচিত রয়েছে কার সঙ্গে? না, আমাদের মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো যে জায়গাটা আমরা পেয়েছিলাম, এই মহেঞ্জোদারো জায়গাটির সঙ্গে আমাদের এই মৃতের স্তূপ কথাটা জড়িত হয়ে রয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের শহর রয়েছে, যার নাম হরপ্পা। এই হরপ্পা সভ্যতা বা হরপ্পার নামটি প্রতিশব্দ হিসেবে আমরা পেয়েছি পশুপতি শিবের খাদ্য। খুব লিমিটেড কয়েকটা পরীক্ষাতে এটি এসেছে, কিন্তু এসেছে। যেমন মহেঞ্জোদারো কথার অর্থ কি মৃতের স্তূপ, খুব আসে পশুপতি শিবের খাদ্য, যেটি হরপ্পার শব্দ, সেটাকে কিন্তু আমরা পেয়েছি। কালীবঙ্গান, এই শহরটারও একটা অর্থ রয়েছে। বঙ্গান অর্থ হচ্ছে চুরি। এই বঙ্গান শব্দের অর্থ ইংরেজি যদি আমরা বলি ব্যাঙ্গেলস বা চুরি। একে বলা হয় কালো চুরির শহর, সিটি অফ ব্ল্যাক ব্যাঙ্গেলস। কালো চুরির শহর বলা হয় কালী বা ব্ল্যাক সিটি অফ ব্ল্যাক বেঙ্গলস। কালীবঙ্গান শহরটার অর্থ আমরা পাই। পরের প্রশ্ন নাম্বার 2। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য যদি দেখি, এখানকার মানুষদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা। এই সভ্যতার নগর পরিকল্পনার সঙ্গে সুন্দর নগর পরিকল্পনা ছিল। রাস্তাঘাট একটি অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যোগ করা ছিল। সব থেকে বড় নগর পরিকল্পনা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সেটা এখানে আমরা পেয়েছি নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, যেটা আজ আমরা মডার্ন শহরগুলোতে দেখতে পাই। সেই নিকাশি ব্যবস্থা আমরা এখানে দেখতে পেয়েছিলাম। ইট দিয়ে বাড়ি বানানো, এবং এই যে ইট গুলো ব্যবহার করা হতো, সেই ইট গুলোর প্রায় মেজারমেন্ট বলা যেতে পারে তোমার 1:2:4 রেশিওতে ইট ব্যবহার করা। অসম্ভব সুন্দর নগর পরিকল্পনা ছিল এই সিন্ধু সভ্যতার মানুষদের, মানে মানে চিন্তা ভাবনার মধ্যেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নেই আমরা এবার যাই। আমাদের প্রশ্ন নাম্বার 3। সিন্ধু উপত্যকা প্রথম কোন শহর আবিষ্কার হয়েছে? সিন্ধু উপত্যকার প্রথম যদি শহরের কথায় আমরা আসি, যার থেকে গোটা শহরটারই নাম বা গোটা সভ্যতাটার নাম পাল্টে গেল, সেটা ছিল হচ্ছে আবিষ্কৃত শব্দ হরপ্পা। এই হরপ্পা শহরটা আবিষ্কার হয়েছিল 1921 সালে। কে আবিষ্কার করেছিলেন? ডিসকভার্ড বাই দয়া রাম সাহানি। যেহেতু এই সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহর হরপ্পা, তাই সিন্ধু সভ্যতার আর একটা নাম আমরা দিয়েছিলাম হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতাটি কিন্তু এই কারণের জন্য নামকরণ হয়েছে। এই হরপ্পা সভ্যতাকে বা হরপ্পাকে বলা হয়, এই হরপ্পাকে একটা নামে ডাকা হয় গেটওয়ে অফ আইভিসি। আইভিসি মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার প্রবেশদ্বার।
সিন্ধু সভ্যতার প্রবেশদ্বার বলেও ডাকা হয় আমাদের এই হরপ্পা সভ্যতা। খুব খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য এটি, খুব গুরুত্বপূর্ণ এটি একটি তথ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদারোর আবিষ্কর্তা যদি আমরা দেখি, আবিষ্কার করেছিলেন আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি। কবে এটি আবিষ্কার হয়েছিল? এটি আবিষ্কার হয়েছিল ঠিক পরের বছর 1922 সাল। মূলত এটি সিন্ধু নদীর তীরেই আমরা পেয়েছি। মহেঞ্জোদারোটা যদি দেখা যায়, এটি তো ছিল সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে আবিষ্কার করলো একটা শহর মহেঞ্জোদারো, যেটি সিন্ধু সভ্যতার একটি অন্যতম অঙ্গ বলা যেতে পারে, বডি পার্ট বলা যেতে পারে। সিন্ধু সভ্যতার যা বৈশিষ্ট্য পেয়েছি, একটা বড় বৈশিষ্ট্য আমরা এখান থেকে পেয়েছি। কোথাও কোথাও একে একটা টাইম আমরা সিন্ধু সভ্যতার অন্যতম বড় ক্ষেত্র বলা যেতে পারে। সিন্ধু সভ্যতার এই মহেঞ্জোদারোকে আমরা বলতে পারি অন্যতম বড় ক্ষেত্র বা সাইট বলা যেতে পারে মহেঞ্জোদারোকে, সিন্ধু সভ্যতা। খুবই মানে রিচফুল বলা যেতে পারে, কারণ এখান থেকে আমরা প্রচুর আর্কিওলজিক্যাল এভিডেন্স পেয়েছি। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা মূলত রাভি নদীর তীরে অবস্থিত। এই যে রাভি নদী, এই রাভি নদী হচ্ছে সিন্ধু নদীর উপনদী। সিন্ধু নদীর উপনদী হচ্ছে এই রাভি নদী। আর এই হরপ্পা সভ্যতার আমরা যদি লোকেশন দেখি, এটি মূলত রয়েছে পাকিস্তানের মন্টগোমারি জেলা। মন্টগোমারি জেলা, পাকিস্তান। এই হরপ্পা সভ্যতার আমরা লোকেশন পেয়েছি। এর আগের একটি প্রশ্ন পেয়েছি 1921 সালে দয়ারাম সাহানির দ্বারা হরপ্পা সভ্যতাটি আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৃহৎ স্নানাগার গ্রেট বাথ কোথায় আবিষ্কার হয়েছে? এই যে গ্রেট বাথ, যেটার ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, এই গ্রেট বাথ আবিষ্কার হয়েছিল কিন্তু মহেঞ্জোদারোতে। এই কথাটাকে নিয়ে, এই তথ্যটাকে নিয়েও বেশ কিছু বক্তব্য রয়েছে। তাহলে আমরা এই বৃহৎ স্নানাগার পেয়েছি কোথায়? মহেঞ্জোদারোতে। এই যে বৃহৎ স্নানাগার, এর মাপ কত ছিল? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, পরীক্ষায় আসতে কিন্তু পারে। এর মাপ কত ছিল? এটির মাপ হচ্ছে 180 বাই 108 ফুট ছিল এর মাপ, এই বৃহৎ স্নানাগার। এই বৃহৎ স্নানাগার কি কাজে ব্যবহার করা হচ্ছে আমরা জানি না। কেউ কেউ বলছেন এই বৃহৎ স্নানাগারটি ব্যবহার করা হতে পারে স্নানের জন্য, বা কেউ কেউ এটাকে বলছে যে ধর্মীয় আচরণের জন্য। ধর্মীয় আচরণ, বিভিন্ন কাজে কিন্তু আমাদের এটি ব্যবহার হতে পারে। আমরা এক্সাক্ট জানি না এটা মূল ব্যবহারটা কি ছিল এই বৃহৎ স্নানাগার। বৃহৎ স্নানাগার ছাড়াও আমরা মহেঞ্জোদারোতে কি কি আমরা পেয়েছি প্রাপ্ত জিনিস, যদি দুই একটা আমরা দেখতে যাই, একটা দুটো সম্পর্কে আমরা আলোচনা করব। একটা তো বৃহৎ স্নানাগার বললাম আমরা, এছাড়া এখানে আমরা পেয়েছি শস্যাগার, এছাড়া এখানে আমরা পেয়েছি দাড়িওয়ালা মানুষ। এই দাড়িওয়ালা মানুষকে কেউ রাজা বা এখানকার পুরোহিত বলে সম্বোধন করেছে। আমরা পেয়েছি ইউনিকর্ন, একটা কাল্পনিক ঘোড়া, ঠিক আছে। আমরা ডান্সিং গার্ল পেয়েছি। এরকম অনেক কিছু জিনিস কিন্তু আমরা এখান থেকে পেয়েছি স্নানাগারের সাথে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্যশস্য কি ছিল? তো সিন্ধু সভ্যতার মানুষরা মূলত গম, যব এই খাবারটাকে ওরা কিন্তু প্রেফার করতো। ওদের
খাবারের মধ্যে এটাকেই ওরা রেখে দিয়েছিল, প্রধান খাদ্যশস্য হিসেবে ওরা এটাকে ইউজ করতো। এছাড়া আমরা গঞ্জক ছাড়াও আমরা যদি ওদের অন্যান্য খাবারের কথায় আসি, ওরা কিন্তু খাবারের কথা যদি আসি, ওখানে কিন্তু আখের ব্যবহার ছিল না। আখ আখের ব্যবহার কিন্তু তারা জানতো না। ওরা মিষ্টি দ্রব্য হিসেবে মধু ব্যবহার করত। আখের ব্যবহার জানতো না, মিষ্টি দ্রব্য হিসেবে কিন্তু তারা মধু ব্যবহার করতো। এটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য। সিন্ধু সভ্যতার মানুষদের খাবারের সম্পর্কে যদি আমরা দেখতে যাই, তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে উঠে আসছে। দেখে রাখবে এগুলো। এক্সট্রা যে তথ্যগুলো দেওয়া হচ্ছে প্রশ্ন সাপেক্ষে, সেই এক্সট্রা তথ্যগুলো কিন্তু তোমাদের খুব মাইন্ডফুলি করতে হবে, দেখে রাখতে হবে। কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব আসে প্রশ্নগুলো। সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে আমরা যে জায়গাটার নাম পাই সেটা হচ্ছে আমাদের কিন্তু লোথাল। যে লোথাল যে লোথাল আবিষ্কার হয়েছিল এস আর রাওয়ের দ্বারা 1954 সালে। লোথাল কোথায় রয়েছে? এটি গুজরাট রাজ্যে অবস্থান করেছে, এটি গুজরাটে অবস্থান করেছে এই লোথালটি। এবং এই লোথালটি কোন নদীর তীরে রয়েছে? এটাকে বলা হচ্ছে ভগুয়া ও সবরমতী নদীর তীরে অবস্থান করেছে। ভগুয়া ও সবরমতী নদীর তীরে রয়েছে আমাদের এই কিন্তু লোথাল বন্দর শহরটি। এই লোথাল বন্দর শহর কিন্তু সিন্ধু সভ্যতা তথা ও ভারতবর্ষের পশ্চিমে যে কটি সাইট আমরা পেয়েছি তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাইট। সিন্ধুর কোন স্থানটি গুজরাটে অবস্থিত? এখানে যে কটা অপশন দিয়েছে এর মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? আমরা এক এক করে করে দেখে নিই কোথায় কার রয়েছে। অ্যান্সার আমাদের এমনি বেরিয়ে যাবে। অপশন এ তে রয়েছে কালীবঙ্গান। এই কালীবঙ্গানটির অবস্থান হচ্ছে হনুমানগড়। হনুমান ইংলিশে লেখা হয়ে যাচ্ছে, আমরা বাংলায় করি। হনুমানগড়। আর এই হনুমানগড়টি আমাদের রয়েছে হচ্ছে রাজস্থানে, অর্থাৎ আমি বলতে পারি এটি রাজস্থানের অবস্থান। পরেরটা রয়েছে রোপার। এই রোপারের অবস্থান হচ্ছে পাঞ্জাবে। পাঞ্জাব। সুরকোটাটা আমাদের আসলে অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে আমাদের সুরকোটাটা। এটা রয়েছে আমাদের কচ্ছ জেলা, গুজরাট। কচ্ছ জেলা, গুজরাট। চামুন্ডারোটা একেবারে দেখে নি। এই চামুন্ডারোর অবস্থান কোথায় রয়েছে? এটি কিন্তু ইন্ডিয়াতে নেই, এটা রয়েছে পাকিস্তানে। পাকিস্তানের সিন্ধ প্রদেশ। পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থান করেছে আমাদের চামুন্ডারো। তাহলে চারটে জায়গার লোকেশন আমরা যদি জেনে যাই আজকে পেয়ে যাবো। এর আগে আমরা গুজরাটে একটা পেয়েছিলাম লোথাল, যেটা বন্দর শহর ছিল প্রধান। 10 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানত না? সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। ধাতু হিসেবে তারা মূলত ব্যবহার করত তামা ও ব্রোঞ্জ। এটা ছিল তাদের প্রধানত ব্যবহৃত ধাতু। যত রকমের তারা টুলস ব্যবহার করত বা ধাতুর জিনিসপত্র লাগতো তার ম্যাক্সিমামটা তাদের বানানো হয়েছিল তামা এবং ব্রোঞ্জে। লোহার ব্যবহার তারা মোটেও জানতো না, মোটেও জানতো না। যদি প্রশ্ন আসে যে কোন ধাতুর ব্যবহার তারা জানতো, তামা ব্রোঞ্জ থেকে যে কোনো একটা অপশন থাকলে সেটা, আর দুটোই যদি থাকে তাহলে উভয়ই বলে বা বোথ বলে কোনো অপশন থাকলে আমরা সেটাই চুজ করবো। ঠিক আছে, চল পরের প্রশ্ন। সিন্ধু সভ্যতার লিপির ধারণা কি ছিল? এই যে অপশনগুলো দেওয়া রয়েছে ব্রাহ্মী, পালি বা দেবনাগরী, এগুলো আমাদের জানা পরিচিত লিপির হরফ। কিন্তু সিন্ধু সভ্যতায় সেই রকম ভাবে আমরা কোনো হরফ পাইনি, ওখানে আমরা পেয়েছি চিত্রলিপি। এটাকে ইংলিশ টার্মে ইউজ করা হয়
পিক্টোগ্রাফি বলে। পিক্টোগ্রাফির জিনিসটা কি জিনিস? আর ছবির মাধ্যমে জিনিসগুলো বোঝানো। আমরা যখন সিন্ধু সভ্যতার লিপি দেখতে পাচ্ছি, একটা এরকম বোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করা ছবি রয়েছে, এরকম ভাবে ছবিগুলো দাঁড়িয়ে রয়েছে। তারপরে ধরে রাখো একটা পশুর এরকম ভাবে পশুর মূর্তি দেওয়া রয়েছে, বিভিন্ন রকম ছবি। এবং এই ছবিগুলো নিশ্চয়ই কোনো একটা কথা বা বক্তব্যকে সিগনিফাই করছে, বোঝাচ্ছে, যেটার উত্তর আমরা জানি না। ফলে সিন্ধু সভ্যতার লিপি কিন্তু আবিষ্কৃত হয়নি, মানে আবিষ্কৃত কিন্তু হয়নি, অর্থাৎ লিপির পাঠোদ্ধার করা যায়নি। আবিষ্কৃতটা বলাটা ভুল, পাঠ উদ্ধার করা যায়নি। আবিষ্কারটা আমরা করে ফেলেছি, এটা আমরা পাঠোদ্ধার করতে পারিনি। মানে কি লেখা আছে আমরা পড়তে পারিনি, আমরা আবিষ্কার করেছি, পড়তে পারিনি, আমরা লিখেছি এইভাবে। এবং সিন্ধু সভ্যতার যে লেখার স্টাইলটা ছিল, এই লেখার স্টাইলটাকে বলা হয় বস্ট্রোফেডন স্টাইল। অর্থাৎ লেখা শুরু হতো প্রথমে রাইট থেকে লেফট, তারপরে লেফট থেকে রাইট, তারপরে আবার রাইট থেকে লেফট, এইভাবে চলতো। বোঝা গেছে? তারপরে আবার এখান থেকে এরকম ভাবে, তারপরে আবার রাইট টু লেফট, এইভাবে চলতো। এই স্টাইলটাকে বলা হয় বস্ট্রোফেডন স্টাইল। এই স্টাইলে কিন্তু লেখা হতো। এটা কিন্তু তোমরা খুব ভালো করে এগুলো খেয়াল রাখবে। কিন্তু পরবর্তী প্রশ্ন, কোন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে একটি নৃত্যরত বালিকার ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে? আমরা এই যে প্রশ্নটা বলেছে, নৃত্যরত বালিকার ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে, সেটা আমরা পেয়েছি মহেঞ্জোদারো থেকে। মহেঞ্জোদারো থেকে অনেক কিছু জিনিস আমরা পেয়েছি। পশুপতি শিবের মূর্তি পেয়েছি, একটি দাড়িয়ালা মানুষ পেয়েছি, একটি ব্রোঞ্জের মূর্তি পেয়েছি, ডান্সিং গার্ল বলা হচ্ছে, ঠিক আছে, পাওয়া গেছে। এই যে বালিকার মূর্তিটি যে স্টাইলে বানানো হয়েছে, এই টেকনিকটাকে বলা হয় লস্ট ওয়াক্স টেকনিক। লস্ট ওয়াক্স টেকনিক এর মাধ্যমে কিন্তু এটিকে বানানো হয়েছে। এই মহেঞ্জোদারোর বালিকার মূর্তিটি এই স্টাইলে বানানো হয়েছে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান পুরুষ দেবতা কে ছিল? সিন্ধু সভ্যতার যেগুলো উপাস্য দেবতা ছিল, মূলত ওরা প্রচন্ড সুপারস্টিসিয়াস ছিল, মানে অন্ধবিশ্বাস ছিল। ওরা মূলত প্রকৃতি পুজো করতো। তবে মানে দেবতা হিসেবে, পুরুষ দেবতা হিসেবে ওরা পশুপতি শিবকে পুজো করতেন। এই পশুপতি শিব মহেঞ্জোদারো থেকে পাওয়া যায়, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এই পশুপতি শিবকে আদি শিব বা প্রোটো শিবা নামে কিন্তু ডাকা হয়। এই আদি শিব বা প্রোটো শিব নামে কিন্তু যে নামটা দেওয়া হয়েছে, দিয়েছেন একজন ঐতিহাসিক জন মার্শাল। ঐতিহাসিক জন মার্শাল এই শিবটাকে আদি শিব বা প্রোটো শিব বলে রেখেছে। ওকে, পরীক্ষায় কিন্তু এই আদি শিব বা প্রোটো শিবকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মহেঞ্জোদারো থেকে আমরা এটা পেয়েছি, পুরুষ দেবতার মূর্তি। আর কোন পুরুষ দেবতা আমরা এখানে পাইনি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বাড়িগুলো কি দিয়ে তৈরি? মূলত তারা পোড়া ইটের ব্যবহার করত, এবং এই পোড়া ইটের ব্যবহার করত, এবং কালারটা হতো ওসিপি কালচার। পোড়া ইটকে পুড়িয়ে যে ব্যবহার করার পদ্ধতিকে বলা হতো ওসিপি কালচার। রংটা তামাটে বাদামি রঙের হতে পারে। ইটেরই বাড়ি দেখা যেত, পোড়া ইটেরই মাটি কিন্তু সিন্ধু সভ্যতার বাড়িগুলো হতো, এবং যথেষ্ট শক্তপোক্ত বলা যেতে পারে। পরের প্রশ্ন, কোন স্থানে কৃষিক্ষেত্রের প্রমাণ পেয়েছি? কৃষিক্ষেত্র মানে প্লাউফিল্ড যদি আমরা বলি, আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের কালীবঙ্গান থেকে। কালীবঙ্গান থেকে আমরা পেয়েছি হচ্ছে, কালীবঙ্গান থেকে প্লাউফিল্ড ছাড়া
আমরা কি কি জিনিস পেয়েছি, আর কি কি জিনিস এখান থেকে আমরা পেয়েছি? আমরা চুরির কারখানা পেয়েছি, যার জন্য কালীবঙ্গানকে সিটি অফ ব্ল্যাক বেঙ্গলস বলেছি। চুরির কারখানা পেয়েছি। আর কি কি জিনিস আমরা এখান থেকে পেয়েছি বলে এখান থেকে আমরা লিখতে পারি? আমরা যজ্ঞের বেদি পেয়েছি। বানান হয়তো ভুল হতে পারে আমার। আমরা উটের হাড় পেয়েছি। উটের হাড়, তার মানে এখানে উট ব্যবহার হতো, এটা বলতে পারি। আমরা এখানে ভূমিকম্পের প্রমাণ পেয়েছি। আমরা কাঠের লাঙল পেয়েছি। এই সমস্ত বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমরা এই কালীবঙ্গান থেকে পেয়েছি প্লাউফিল্ডের সাথে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। সিন্ধু সভ্যতার কোন শহরটি 3 ভাগে বিভক্ত ছিল? 3 ভাগে বিভক্ত ছিল মানে সমস্ত গুলো 3 ভাগে ছিল না, এটি একমাত্র 3 ভাগে বিভক্ত ছিল, সেটা হচ্ছে আমাদের ধোলাভিরা। 3 ভাগে বিভক্ত, মূলত 2 ভাগ। এটা তার মানে কি এক্সেপশনাল, মূলত 2 ভাগ। কি কি ভাগ ছিল যদি দেখতে পাওয়া যায়? পূর্ব দিক সাধারণ জনগণের বসবাস, আর পশ্চিম দিক দুর্গ, যে দুর্গে রাজা বাস ছিল। এইরকম ভাবে মূলত 2 ভাগে বিভক্ত ছিল। এটা ছিল এক্সেপশনাল, এখানে 3 ভাগে বিভক্ত হওয়ার কথা পেয়েছি। 17 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকার লোকেরা কোন প্রাণীর পুজো করত? সিন্ধু উপত্যকার লোকেরা ইউনিকর্ন বলে একটা পেয়েছিল, যেখানে এক শৃঙ্গী প্রাণী বলা যেতে পারে। এটিকে আমরা ঘোড়ার সমকক্ষ বলা যেতে পারে, সেই ধরনের প্রাণী কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। এছাড়া আমরা অন্যান্য প্রাণীর দেখা পেয়েছিলাম, কিন্তু গরুর কিন্তু আমরা এভিডেন্স পাইনি। আমরা এখানে সিংহের এভিডেন্স কিন্তু আমরা এখানে পাইনি। মূলত তারা ইউনিকর্ন পুজো করত, তারা ভাবতো ঐশ্বরিক কোন একটা প্রাণী হতে পারে। চানহুদরো এটি কি আবিষ্কার করে? চানহুদরোর আবিষ্কর্তা হচ্ছেন আমাদের এনজি মজুমদার। 1931 সালে চানহুদরো আবিষ্কার করে। একে বলা হয় সিন্ধু সভ্যতার কারখানার শহর বলে ডাকা হয়। এটি কোথায় অবস্থিত? এই চানহুদরোটির অবস্থান কোথায় যদি দেখা যায়? সিন্ধ প্রদেশ, পাকিস্তান, এখানের অবস্থান। এটি মূলত কোন নদীর তীরে রয়েছে, বা কোন নদীর তীরে আমরা পেয়েছি? সিন্ধু নদীর তীরে আমরা এর এভিডেন্স পেয়েছি। এই চানহুদরো অনেক কিছু পেয়েছি। এই যে কারখানার কথা বলা হচ্ছে, এখানে আমরা অনেকগুলো কারখানা পেয়েছি, যেমন সিল্ক প্রোডাকশন ফ্যাক্টরি, তারপরে টেরাকোটা ইমেজ তৈরি করার ফ্যাক্টরি, আমরা ইঙ্ক পট বানানোর মানে কালির দোয়াত বানানোর ফ্যাক্টরি পেয়েছি। এই জন্য এটাকে আমরা বলি কারখানার শহর বলা হচ্ছে। হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে কোনটি সম্ভাব্য ছিল? হরপ্পা সভ্যতার কারণ হিসেবে এখানে যে কটা কারণ দেওয়া, সবগুলি কিন্তু এর কারণের মধ্যে ফেলা হচ্ছে, সব কারণকেই আমরা গুরুত্ব দিচ্ছি। যার মধ্যে কয়েকটা কারণের মধ্যে যদি বলা যায়, যে একটা বলেছিল দেখো আর্যদের আক্রমণ। এই আর্যদের আক্রমণ বা আরিয়ান ইনভেশনের কথা যিনি বলেছেন, তার নাম হচ্ছে মর্টিমার হুইলার। বলে ঐতিহাসিক বলেছিলেন যে আর্যদের আক্রমণের জন্য সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে। আবার ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছে, এটা বলেছিলেন রবার্ট রেইকাস বলে একজন ঐতিহাসিক।
আবার ক্লাইমেটিক চেঞ্জের কারণে হয়ে গেছিল সেটা বলেছিলেন ঐতিহাসিক ওরেল স্টেইন। বলেছিলেন এটা, অর্থাৎ সবগুলো কারণ দায়ী। কোন স্থান থেকে ধানের তুষের প্রমাণ পাওয়া গেছে? হাস্ক অফ প্রাইস। মূলত ধানের তুষের প্রমাণ আমরা দুটো জায়গা থেকে পেয়েছি, একটা হচ্ছে রংপুর আর একটা হচ্ছে লোথাল, দুটো থেকেই আমরা পেয়েছি। তো যদি আমাকে ধানের তুষের প্রমাণের হিসেবে প্রথমে এই দুটো অপশনই থাকে, তাহলে সবসময় আমরা একে রাখবো 1 নম্বর জায়গায়, একে রাখবো আমরা 2 নম্বর জায়গায়। সেই হিসেবে যেহেতু আমাদের উভয় অপশনটা নেই, সেই ক্ষেত্রে আমরা রংপুরকে অ্যান্সার করবো, কারণ রংপুরে আমরা ধানের তুষের সঙ্গে ধানের মাঠ পেয়েছি। সেই হিসেবে তাহলে লোথালকে কেন আমরা 2 নম্বরে রাখছি? লোথাল জায়গাটা যেহেতু বন্দর এলাকা, লোথাল জায়গাটা একটা শহুরে এলাকা, ফলে বাইরে থেকে ধানের তুষ আসতেও পারে, এটা একটা আমাদের ধারণা থেকে যেতে হচ্ছে। অর্থাৎ লোথালের নিজস্ব চাষ করা ধানের তুষ নাও হতে পারে। সেই কারণে লোথালে যতই আমরা ধানের তুষের প্রমাণ পাই না কেন, তাকে আমরা 2 নম্বরে রাখবো, রংপুরকে 1 নম্বরে রাখবো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রেখো। 21 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার শিলমোহর গুলো প্রধানত কি দিয়ে তৈরি? এটা তৈরি স্ট্রিটাইট বলে। স্ট্রিটাইট দিয়ে মূলত শিলমোহর গুলো কিন্তু তৈরি হতো, অন্য কোনো পাথর বলো বা অন্য কোনো ধাতু দিয়ে কিন্তু শিলগুলো তৈরি হয়নি, এটা কিন্তু খুব খেয়াল রেখো তোমরা। 22 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? এখানে যে কটা আমরা অপশন দেখতে পাচ্ছি সিন্ধু সভ্যতার অপশন হিসেবে, তার মধ্যে কোনটি পাকিস্তানে অবস্থিত? হরপ্পা, কালীবঙ্গান আমরা পেয়েছি তোমার রাজস্থানে, লোথাল গুজরাটে, রোপার পাঞ্জাবে, কালীবঙ্গা আর হরপ্পাটা আমাদের পাকিস্তানে। পাকিস্তানে আমরা মন্টগোমারি জেলায় আমরা পেয়েছি। এর আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমরা সিন্ধু সভ্যতা কোথায় সম্পর্কে ডিটেলস পড়েছিলাম। মন্টগোমারি জেলা, মন্টগোমারি, পাকিস্তানের মন্টগোমারি জেলাতে এটা হরপ্পা সভ্যতার অবস্থান পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো দুর্গ ছিল না? প্রশ্ন, কোনো দুর্গ পাওয়া যায়নি। এই দুর্গগুলোকে যে নামে ডাকা হতো, দুর্গগুলোকে ডাকা হতো সিটাডেল বলে। সিটাডেল, ইংলিশে করলে CITADEL, সিটাডেল। তাহলে সিটাডেল পাওয়া যায়নি, নো সিটাডেল, সেটা হচ্ছে আমাদের এই চানহুদর। চানহুদরও যাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল টাউন বা মানে কারখানা শহর পেয়েছি, এখানে কিন্তু আমরা কোন রকমের সিটাডেল বা দুর্গ পাইনি। এই দুর্গ কিন্তু মূলত ব্যবহার করতো কারা? দুর্গ ছিল হচ্ছে রাজা বা ধনীদের বসবাসের জায়গা। ধনীদের বসবাসের জায়গা ছিল আমাদের এই সিটাডেল বা দুর্গ। পরের প্রশ্ন 24, কোন স্থানে একটি কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ড পেয়েছে? কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ড দেখতে পাওয়া যায়। আমরা ডকইয়ার্ড কোথায় পাবো? যেখানে আমরা বন্দর পেয়েছি, লোথালি হচ্ছে আমাদের বন্দর, তাই সেখানে আমরা ডকইয়ার্ড বা পোতাশ্রয় পেয়েছি। এছাড়া লোথালে আমরা আর কি কি জিনিস পেয়েছি? লোথালে পাওয়া জিনিসপত্রের জায়গা যদি আমরা আসি, তাহলে আমরা লোথালে আর কি কি জিনিস পেয়েছি? ডকইয়ার্ড ছাড়া পোর্ট পেয়েছি, মানে বন্দর পেয়েছি। লোথালে আমরা ডকইয়ার্ড তো পেলাম, আমরা পেয়েছি হচ্ছে দাবা খেলার প্রমাণ, দাবা খেলার প্রমাণ। আমরা এখানে তুলো পেয়েছি। তুলো সম্পর্কে বলে নিই, এই তুলো সিন্ডন নামে পরিচিত। তুলো সিন্ডন নামে পরিচিত। সিন্ডন নামে কিন্তু পরিচিত ছিল এই তুলো, মনে রাখবো। ঠিক আছে, পরের প্রশ্ন 25, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ফসলের চাষ করতো না? সিন্ধু সভ্যতার লোকেরা মূলত ডালের চাষ করতো না। ডাল
পালসেস, ছোট ছোট দানার চাষ তারা কিন্তু করতো না। বাকি কিন্তু অন্যান্য ফসলের চাষ হতো, আমরা টুকটাক পেয়েছি, ধানের প্রমাণ পেয়েছি, বাজরা গমের প্রমাণ পেয়েছি, কিন্তু কোথাও আমরা ধানের প্রমাণ কিন্তু পাইনি। সেখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি সিন্ধু সভ্যতার মানুষরা ডালের ব্যবহার জানত না। পরের প্রশ্ন 26, সিন্ধু সভ্যতার সমাজ কেমন ছিল? প্রাচীন ইতিহাসে আমরা ম্যাক্সিমাম যতগুলো পড়াশোনা করেছি বা দেখেছি সবই ছিল পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি। সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিকের পরিচয় পাই। ওখানে দেবীর পুজো করা হতো, প্রকৃতির পুজো করা হতো, প্রকৃতিকে ওখানে মায়ের সমকক্ষ করা হতো। তো ওখানে মাতৃতান্ত্রিকতার প্রধানত দেখতে পেয়েছি। পুরুষ দেবতা হিসেবে শুধুমাত্র আমরা পশুপতি শিব পেয়েছি। মাতৃতান্ত্রিক আমরা দক্ষিণ ভারতের একটি জায়গায় দেখতে পাবো, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা সাতবাহনদের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাবো। সাতবাহনদের ক্ষেত্রেও আমরা এই মাতৃতান্ত্রিকতার একটা প্রভাব দেখতে পাবো দক্ষিণ ভারতের মধ্যে। পরের প্রশ্ন 27 নম্বর, হরপ্পা সভ্যতার কোন স্থানটি সিন্ধু ও সতলেজকে যদি আমরা দেখি, সতলেজকে আমরা একটা নদী পাই, শতদ্রু নদীর সংযোগস্থলে অবস্থিত। সিন্ধু সভ্যতার কোনটি? এই শতদ্রু আর সিন্ধু লোকেশনটা হচ্ছে পাঞ্জাবের মধ্যে। এর মধ্যে কোনটি পাঞ্জাবে রয়েছে? আমাদের রোপার রয়েছে পাঞ্জাবের হনুমানগড়ে। তো আমরা সিন্ধু এবং শতদ্রু নদীর মাঝে পেয়েছি আমাদের রোপার, যেটাই রয়েছে পাঞ্জাব রাজ্যে, পাঞ্জাব রাজ্যে যার অবস্থান রয়েছে রোপারে। 28 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান পেশা কি ছিল? দেখো, সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান পেশা ছিল কিন্তু কৃষি, তাই এখানে আমরা কৃষিকে লিখে রাখলাম 1 নম্বর। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রধান পেশা। আর দ্বিতীয় পেশা ছিল কিন্তু আমাদের পশুপালন। তো সিন্ধু সভ্যতার লোকেদের যদি প্রধান পেশা কি ছিল, একটা অপশনের মধ্যে কৃষি ও পশুপালন থাকে তাহলে অবশ্যই দুটি হবে। যদি এরকম একটা একটা করে থাকে তাহলে আমরা এখানে অ্যান্সার করবো কৃষি। যদি উভয়ই অপশনে থাকে কৃষি আর পশুপালন, তাহলে দুটোই আমরা অ্যান্সার করবো। তাহলে ফার্স্ট কৃষি, তারপরে তারা পশুপালন কিন্তু করেছিল। ফলে এটা খুব খেয়াল রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশ কিছু পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা রিপিটেডলি এসেছে, এই জন্য তোমাদেরকে কিন্তু এটা আমি মাইনর বলছি। 29, সিন্ধু সভ্যতার কোন স্থানটি বর্তমানে রাজস্থানে অবস্থিত? যে কটা এখানে রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি রয়েছে কালীবঙ্গান। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গানকে আমরা সিটি অফ ব্ল্যাক ব্যাঙ্গেলস বলে রেখেছি। এখানে আমরা ধানের তুষ থেকে শুরু করে, ধানের মাঠ থেকে শুরু করে আমরা ব্যাঙ্গেলস ফ্যাক্টরি পেয়েছি, আমরা লাঙল পেয়েছি, ভূমিকম্পের প্রমাণ পেয়েছি। ফলে এই কালীবঙ্গান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করে নিয়েছে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে। 30 নম্বর প্রশ্ন, কোন বিদেশি সভ্যতার সঙ্গে সিন্ধুদের বাণিজ্যিক সম্পর্ক ছিল? বাণিজ্যিক সম্পর্ক ছিল, মূলত সিন্ধুরা কিন্তু বাণিজ্যিক সম্পর্ক অনেকের সাথেই করেছে। এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু বাণিজ্যিক সম্পর্ক করত মেসোপটেমিয়ার সঙ্গে। আর এই মেসোপটেমিয়ার লোকজনেরা সিন্ধু সভ্য হরপ্পা লোকেদের মেলুয়া বলে ডাকতো, মেলুহা বল। এই মেলুয়া থেকে কিন্তু প্রশ্ন এসছে বেশ কয়েকটা, যেহেতু এদের সঙ্গে একটা রেগুলার একটা বিজনেস রিলেশন ছিল, তো সেই হিসেবে হরপ্পা সভ্যতার লোকেদেরকে এই মেসোপটেমিয়ান লোকেরা মেলুয়া বলে ডাকতো, কিন্তু খুব প্রশ্ন আসে। তো এটাকে আমি মার্ক করে দিলাম, এটাকে তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর যে যে টপিক গুলো এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদেরকে লিখে দিয়েছি আমি এর পাশে, সেগুলো কিন্তু মুখস্থ করে নেবে উত্তরের পাশাপাশি। পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আমরা তাহলে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।